প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, যাই হোক, তোমাদের তোমাদেরকে দেয়া নির্দিষ্ট সময় অনুযায়ী আমি লাইভে এসেছি আমাদের আজকের অনলাইনের ক্লাসে। তোমরা যারা আছো আসতে থাকো। তোমরা আর কমেন্টে জানাও তোমরা কারা মোটামুটি আছো আর কারা আবার অন্যদেরকে ইনভাইট করো। এক কথা। আর দ্বিতীয় হলো যে আমরা যে টপিকসে যাব সেই টপিকস অনুযায়ী যদি তোমরা কিছু না বুঝো তোমরা সেটা নিচে কমেন্ট করবে। তো কমেন্ট করলে পরবর্তীতে আমরা সেটা দেখে সেই অনুযায়ী আমরা কথা বলতে পারবো। আর যেহেতু অনলাইনে ক্লাসে এই লাইভ ভিডিওটা পরবর্তীতে থেকে যায়, তাহলে তোমরা এই ভিডিওটাকে পরবর্তীতে পড়ার সময় তোমার বই থেকে যখন পড়বে টপিকসগুলো এখান থেকে চালু করে পজ করে পড়তে পারবে। আশা করি সেটা তোমাদের কাজে আসবে। যাই হোক, আমরা চেষ্টা করতেছি এই করোনা ভাইরাসের এই সময়ে তোমরা ঘরে বসে আছো, তোমাদের সময়টা যেন একেবারেই নষ্ট না হয় আমরা সেটা চেষ্টা করছি। আর সেজন্যই মূলত আমাদের কলেজের নির্দেশনা বা বিভাগীয় নির্দেশনা অনুযায়ী আমরা এই অনলাইন কার্যক্রম পরিচালনা করছি। ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তোমরা আসো সবাই, আমরা আমাদের ক্লাস স্টার্ট করতেছি। আর যেহেতু তোমাদের একেবারেই কোনো ক্লাস হয়নি, এই কারণে আমরা প্রত্যেকটা যেই চ্যাপ্টারই পড়তে নিব সেই চ্যাপ্টারই প্রথম অধ্যায় বা বেসিক নলেজ সম্পর্কে আমরা আলোচনা করব। ওকে, তাহলে তারই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সোশিওলজি অফ ডেভেলপমেন্ট, উন্নয়নের সমাজবিজ্ঞান বইটি নিয়েছি। আজকে আমরা এটা থেকে কিছু কনসেপ্ট, কিছু টপিকস আমরা আলোচনা করব। ওকে, তাহলে ওকে ফাইন, তোমরা মোটামুটি যতজন আসছো আমরা স্টার্ট করি। তোমরা খেয়াল করো, ঠিক আছে? তাহলে আমরা স্টার্ট করছি। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের এই উন্নয়নের সমাজবিজ্ঞানে আমাদের প্রথম অধ্যায় সেটা হলো যে উন্নয়নের পরিবর্তনশীল ধারণা, চেঞ্জিং কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট বা উন্নয়নের পরিবর্তনশীল ধারণা। এই কনসেপ্টে আমাদের কি কি আছে, এটাতে আমরা কি কি পড়তে হবে আমরা যদি সেটা দেখি। এটাতে আমাদেরকে পড়তে হবে যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ডেভেলপমেন্ট অ্যান্ড আন্ডার ডেভেলপমেন্ট, সোশ্যাল চেঞ্জ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্ডিকেটরস অ্যান্ড মেজারমেন্ট অফ ডেভেলপমেন্ট। তার মানে উন্নয়নের ঐতিহাসিক প্রেক্ষাপট, সামাজিক পরিবর্তন, তারপরে প্রবৃদ্ধি ও উন্নয়নের ইন্ডিকেটর, নির্দেশক এবং পরিমাপ। ওকে, এগুলা আমাদের এই চ্যাপ্টারের আলোচনার বিষয়। যেহেতু এগুলা বিশাল বিস্তৃত বিষয়, আমরা তো বিস্তৃত বিষয় সম্পর্কে আলোচনা হয়তো একদিনে করা সম্ভব নয়। সেই জন্য আমরা কি করব, আমরা আজকে যতটা সম্ভব, যে কয়টা সম্ভব আজকে আমরা ততটুকু আলোচনা করব। ওকে, তাহলে ফাইনালি আমরা আমাদের পাঠে চলে যাই। তোমাদের নিশ্চয়ই তোমরা মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? অথবা তোমাদের এটাও মনে হইতে পারে যে স্যার লাইনে এসে সাথে সাথে পড়ালেখায় চলে যায়, কোনো কথাবার্তা বলে টলে না, এসে এটা সেটা। বেসিক্যালি এখানে আমাদের যেহেতু ভিডিও, ভিডিওটা থাকবে পরবর্তীতে। ওকে, মানুষের একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত। এই ভিডিওটা এখানে থাকবে, তোমার সাথে ভিডিওটা তোমার ভাই বোন, তোমার বাবা মা, তোমার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে কেউ দেখতে পারে। হ্যাঁ, তো এখন আমি যদি তোমাকে অনলাইনে ক্লাস নিতে এসে এখানে বাকি গল্প করি, এই গল্পটা, সেটা কিন্তু আমার স্ট্যান্ডার্ড কমে যাবে, সাথে তোমারও। তোমার যে অন্য কেউ দেখলে সে বলবে তোমাদের স্যাররা তাহলে এরকমই। হ্যাঁ, তাহলে এই জন্য এখানে আমরা যেটা আমাদের আড্ডা যেটা দিব সেটার জন্য আলাদা, সেটাতে কোনো পড়াশোনা হবে না। ওকে, কিন্তু যেটা পড়াশোনার ক্লাস সেটাতে কোনো ফালতু কথা হবে না। কথা বুঝতে পেরেছো? যাই হোক, ঠিক আছে, আমরা আমাদের চ্যাপ্টারে চলে যাই। খেয়াল করো, তাহলে আমরা প্রথমেই যেটা কনসেপ্ট, উন্নয়ন, আমাদের সাবজেক্টের নাম হলো উন্নয়নের সমাজবিজ্ঞান। আমরা প্রথমেই জানবো উন্নয়ন কি। উন্নয়ন বলতে আমরা কি বুঝি। তাহলে উন্নয়ন উন্নয়ন বেসিক্যালি উন্নয়ন হলো একটা একটা প্রক্রিয়া। উন্নয়ন হলো একটা প্রক্রিয়া, ওকে, যেটা যে অবস্থায় কোনো বিষয় যে অবস্থায় আছে তার চেয়ে আরো ভালো অবস্থায় পৌঁছার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় উন্নয়ন। আর এটার কোনো নির্দিষ্ট সীমা পরিসীমা নেই। উন্নয়নের নির্দিষ্ট কোনো সীমা পরিসীমা নেই যে এটা এতটুকু পর্যন্ত থাকবে, এর পরবর্তীতে এটা আর থাকবে না, বা এর পরবর্তীতে উন্নয়ন আর ঘটবে না, এটা কেউ বলতে পারে না। ওকে, তাহলে উন্নয়ন হলো একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কোনো একটা বিষয় যে পর্যায়ে আছে সেই পর্যায় থেকে
কোনো একটা বিষয় খেয়াল করো, যে পর্যায়ে আছে সেই পর্যায় থেকে ইতিবাচকভাবে পরিবর্তিত হয়। ইতিবাচক শব্দটা আমাদেরকে মনে রাখতে হবে। ইতিবাচক পরিবর্তনকে উন্নয়ন বলে, খুব সংক্ষেপে। ইতিবাচক যে পরিবর্তন সেটাকে আমরা বলবো কি, উন্নয়ন। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, যেমন ধরো আমরা আমরা বলি যে যে কারো স্বাস্থ্যের কথা যদি তুমি বলো, একদম কমন এক্সাম্পল দিই আমরা। ধরো কোনো একজন একটু শরীর খারাপ, বা আমরা জানি বা জানি তার একটু স্বাস্থ্যগত প্রবলেম আছে, হ্যাঁ, তখন সে যখন ওইটা ধীরে ধীরে স্বাস্থ্যগত সে প্রবলেমটা রিকভার করে, তখন ডাক্তাররা বলে যে সে আগের চেয়ে ভালো করেছে, উন্নয়ন করেছে। এই যে স্বাস্থ্যগত উন্নয়ন ঘটেছে, বা মানুষ বলে এই যে ইতিবাচকভাবে তার স্বাস্থ্যটা খারাপ ছিল, এটা ইতিবাচক পরিবর্তন মানে ভালোর দিকে যাওয়া। কিন্তু আমরা যখন এটাকে বলবো নেতিবাচক পরিবর্তন, তখন সেটা আরো খারাপের দিকে যাওয়া। ওকে, তাহলে এই উন্নয়ন হলো একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে কোনো কিছু ইতিবাচকভাবে পরিবর্তিত হয়, সেটাকে বলা হয় উন্নয়ন। উন্নয়নের ইংরেজি হলো ডেভেলপমেন্ট। বেসিক্যালি উন্নয়ন, অনুন্নয়ন, এ সকল ধারণাগুলো অনেক পূর্ব থেকেই তোমার খুব বেশি পরিমাণে আলোচিত হচ্ছে। হ্যাঁ, তারপরে তোমার মার্ক্সবাদীরা উন্নয়ন নিয়ে প্রচুর আলোচনা করেছে। এছাড়াও বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে, যখন বিভিন্ন রাষ্ট্র তোমার স্বাধীনতা পেয়ে গেল, তাদের থেকে কলোনি থেকে স্বাধীনতা অর্জন করলো বা স্বাধীনতা পাইলো, এই স্বাধীনতা পরবর্তী সময়ে সে সকল রাষ্ট্রগুলোর যে আর্থসামাজিক ইতিবাচক পরিবর্তন, মানুষের জীবনমানের পরিবর্তনের জন্য উন্নয়ন ধারণাটা সবচেয়ে বেশি আলোচনায় চলে আসলো। তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ধীরে ধীরে তোমার এই উন্নয়নের ধারণাটা সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। ওকে, এই উন্নয়ন নিয়ে এই উন্নয়ন নিয়ে অনেকে এটার সংজ্ঞায় অনেক কথা বলেছে। আমরা একটা দুইটা এখানে বলি, আমি তোমাদের জন্য এখনই এটা রেডি করলাম। দেখো, ইউনিসেফ কি বলেছে উন্নয়ন সম্পর্কে। ইউনিসেফ ইউনিসেফ বলেছে, তোমরা একটু সংজ্ঞাটা মনোযোগ দিয়ে খেয়াল করবে, তাহলে তোমরা দেখবে একেবারে ইজিলি বুঝে যাবে। উন্নয়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার লক্ষ্য হচ্ছে দরিদ্রতম মানুষের সক্ষমতা আনয়ন। খেয়াল করো, উন্নয়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার লক্ষ্য হচ্ছে দরিদ্রতম মানুষের সক্ষমতা আনয়ন, তাদের স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, দক্ষতা ও পুষ্টিমান অর্জন নিশ্চিতকরণের মাধ্যমে তাদের সামগ্রিক অবস্থার উন্নয়ন ঘটানো। এই কথাটা ইউনিসেফের। ওকে, তাহলে এখানে খেয়াল করো, এটা একটা প্রক্রিয়া এবং এটাতে তোমার ইতিবাচক পরিবর্তন ঘটাবে। ইতিবাচক সেটা কি কি ক্ষেত্রে? সেটা হলো তাদের স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, অন্যান্য মৌলিক যে সকল অধিকার আছে, জীবন ধারণের যে সকল বিষয়াবলী দরকার আছে, এ সকল প্রত্যেকটাতে। আবার অনেকে এটাকে বলছে রাজনৈতিক, অবকাঠামোগত। তারপরে তোমার যেমন মনে করো কক আলেকজান্ডার, তিনি বলেছেন যে উন্নয়ন বলতে আর্থসামাজিক, রাজনৈতিক, অবকাঠামো, মূল্যবোধ ব্যবস্থা, মানুষের জীবন দ্বারা ইত্যাদি সার্বিক সকল দেশে সকল দিকের যে ইতিবাচক পরিবর্তন, সেটাকে আমরা বলবো উন্নয়ন। ওকে, আমি আশা করি তোমরা উন্নয়ন সম্পর্কে মোটামুটি এতটুকু বুঝতে পেরেছো। তোমাদের যদি উন্নয়ন এটা কখনো পরীক্ষা আসে, এইভাবে আসবে, উন্নয়ন বলতে কি বুঝো বা উন্নয়ন কি। উন্নয়ন কি বললে শুধু সংজ্ঞাটা দিবা, আর উন্নয়ন বলতে কি বুঝলে তাহলে ধরো একটু দুই একটা সংজ্ঞা লিখে টিকে নিজের মতো করে লিখতে হবে। ওকে, তোমরা যেহেতু ফোর্থ ইয়ারে, আশা করি তোমরা এগুলো বুঝছো, বুঝতেছো। যাই হোক, আমরা আমাদের পরবর্তী টপিকসে চলে যাব। আমরা পরবর্তী যে টপিকস পড়বো সেটার নাম হলো অনুন্নয়ন। অনুন্নয়ন বলতে আমরা কি বুঝবো? আমি একটু আগেই তোমাদেরকে যে কথাটা বললাম, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে উন্নয়ন এবং অনুন্নয়ন এই বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, সমালোচিত হচ্ছে। উন্নয়নটা যেমন আলোচিত হচ্ছে, ঠিক তদ্রুপভাবে অনুন্নয়নটা সমালোচিত হচ্ছে। ওকে, আমরা সেই 60-এর দশক থেকে স্টার্ট করে আমরা দেখি যে পৃথিবীর বিভিন্ন দেশ যতটা না উন্নয়ন ঘটেছে কোনো দিকে, আবার অন্যান্য দিকে অনেক বেশি পরিমাণে অবনমন ঘটেছে। তোমরা খেয়াল করে দিলে দেখবে যে তোমার যেমন আফ্রিকা মহাদেশের কিছু কান্ট্রি এখনো আছে, তারা আগে যে অবস্থা ছিল অর্থনৈতিকভাবে, তারা এখন আরো খুব বাজে অবস্থায় পৌঁছে গেছে। তাদের যে প্রচুর পরিমাণে খাদ্য সংকট, সবসময় দুর্দশা, দুর্ভিক্ষ, বুভুক্ষ অবস্থা। ওকে, এটা আবার আমাদের মতো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এদিকে মিয়ানমার, এই জাতীয় যে সকল তৃতীয় বিশ্বের কান্ট্রিগুলো আছে, হ্যাঁ, আবার ওই দিক দিয়ে ধরো সোভিয়েত রাশিয়ার সেদিকে ধরো কি বলে আজারবাইজান, তারপরে তোমার আরো সোভিয়েত রাশিয়া থেকে যে 15টা রাষ্ট্র বের হলো, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, এই জাতীয় যে সকল উন্নয়নশীল রাষ্ট্রগুলো আছে, এই সকল রাষ্ট্রগুলোতে যেটা হয় সেটা হলো যে এই সকল রাষ্ট্রগুলোতে তোমার কোনো কারণে হয়তো অর্থনৈতিকভাবে উন্নয়ন ঘটেছে,
বা অবকাঠামোগত উন্নয়ন ঘটেছে কোনো কারণে, সেখানে দেখা যায় যে তোমার মানুষ জীবনযাপন উন্নত হয়েছে, কারো কাছে প্রচুর টাকা আছে আবার কারো কাছে নাই, এই জাতীয়ভাবে কোনো একটা, ধরো এইভাবে বিচার করা হয়, মানে সমাজে অসম অবস্থা, এই সেই প্রচুর টাকা পয়সা আছে, মাথাপিছু আয় বাড়তেছে, প্রবৃদ্ধি বাড়তেছে, কিন্তু সেটা একটা শ্রেণীর হাতে চলে যাচ্ছে, ওকে, সবার মধ্যে এটা সমভাবে বন্টন হচ্ছে না। তখন এখানে বলা হয় যে সার্বিকভাবে উন্নয়ন ঘটছে না। এই যে সার্বিকভাবে উন্নয়ন ঘটছে না, তখন এখানে বলা হয় এই সার্বিকভাবে উন্নয়নটা কোথায় ঘটছে না। কিন্তু আমরা যখন খালি চোখে তুমি যখন দেখবা, তুমি আমাদের ঢাকা শহরের দিকে দেখো, আমাদের ঢাকা শহরে তুমি দেখো যে কি বিশাল বিশাল রাজপথ, এটার উপর একটার উপর তিনটা করে ফ্লাইওভার, তারপরে ফুট ওভার ব্রিজ, আন্ডারপাথ, এখন আবার মেট্রো রেল, এই সে অনেক কিছু হচ্ছে। তার মানে অবকাঠামোগত উন্নয়ন কিন্তু প্রচুর হচ্ছে। বাট ওই যে আমাদের সমাজেও অন্যান্য উন্নয়নশীল দেশের মতো প্রবলেম হলো এটা, আমাদের এখানেও প্রচুর প্রবৃদ্ধি আছে, প্রচুর টাকা পয়সা মানুষের কাছে আছে, কিন্তু সেটা অসমভাবে বণ্টিত। একটা শ্রেণীর কাছে আছে আর অনেকের কাছে সেটা নেই। অনেকে কেউ আছে তোমার খেতে পাচ্ছে না, আর কেউ আছে খাওয়ার অপচয় করছে। তাহলে এই জিনিসটা সার্বিক অর্থে উন্নয়ন নয়। এই সার্বিক উন্নয়নটা এই যে আজকের ঘটনা নয়, একেবারে স্বাধীনতা পরবর্তী সময় থেকে এটা মোটামুটি এভাবেই চলে আসছে, ওকে। যাই হোক, কিছুটা পরিবর্তন হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো আরো পরিবর্তন হবে, আমরা আশাবাদী। তাহলে এই যে উন্নয়ন বা অনুন্নয়নের যে কথা উন্নয়নের যে কথা বললাম, এই উন্নয়নের বিপরীত যে প্রক্রিয়াটা, যেটাতে কোনো কিছু যে অবস্থায় আছে তার চাইতে আরো নেতিবাচক অবস্থায় যায়, তখন সেটাকে বলা হয় অনুন্নয়ন। যেমন মনে করো, আমরা যদি আমাদের নৈতিকতার কথা বলি, নৈতিকতা ইজ ওয়ান অফ দ্য কোর সাবজেক্ট। খেয়াল করো, এই নৈতিকতার কথা যদি আমরা বলি, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে বা তোমরা নিশ্চয়ই শুনেছ, তোমার মনে না থাকলেও, যে গত প্রায় 15 বছর আগে আমাদের বাংলাদেশ তোমার টানা 3বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, ওকে। তাহলে তুমি চিন্তা করো, এই যে এর আগে কিন্তু চ্যাম্পিয়ন হয়নি। এর আগে ধরো 3-4 নাম্বার 5 নাম্বার ছিল, বা এখন ধরো এরকম 4-5-7-8-10 নাম্বার, যাই হোক একটা সংখ্যা থাকে। কিন্তু চ্যাম্পিয়ন হওয়া মানে কি? মানে দেশে দুর্নীতি এত বেশি হয়েছে যে এটা সকল দেশকে ছাপিয়ে 1 নাম্বারে চলে গেছে। আর যখন দেশে দুর্নীতি অনেক বেশি হয়, সেটা সকল দেশকে ছাপিয়ে 1 নাম্বারে চলে যায়, তখন সেখানে আমরা কি বলবো? যেখানে কি প্রবলেম হয়েছে, কি কারণে সেখানে 1 নাম্বারে চলে গিয়েছে, এটাকে আমরা কি বলবো? এটার কারণ হলো যে সেখানে মানুষের নীতি নৈতিকতার অবনমন ঘটেছে, বিবেক বর্জিত কাজ মানুষ বেশি করেছে। সেখানে তোমার উপরি আয়ের লক্ষ্যে মানুষ লোভ লালসা করে উপরি আয়ের লক্ষ্যে কি বলে অনিরাপদ অবৈধ যে ইনকামের পথ বা নিজের স্বার্থ চরিতার্থ করার পথ, সেগুলো মানুষ সবচেয়ে বেশি পরিমাণে গ্রহণ করেছে। যার ফলশ্রুতিতে আমরা বলবো যে আমাদের সেখানে বিবেক বা নৈতিকতা এর আগের সময়গুলোতে যে পর্যায়ে ছিল, ওই যখন আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি, তখন আমরা আরো আরো কি, তখন আমাদের নৈতিকতা আরো নিম্নে নেমে গেছে। এটা হলো নৈতিকতার অনুন্নয়ন। আমার এক্সাম্পলটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কিছু যখন যে অবস্থায় থাকে সে অবস্থা থেকে নিচের দিকে পরিবর্তিত হতে থাকে, তখন সেটাকে অনুন্নয়ন বলে। আর ইতিবাচক পরিবর্তিত হতে থাকলে সেটাকে উন্নয়ন বলে। নেতিবাচক পরিবর্তন অনুন্নয়ন, ইতিবাচক পরিবর্তন উন্নয়ন। যাকে এখানে তোমাদেরকে যে কথা বললাম যে অনেক রাষ্ট্র আছে তোমার স্বাধীনতার পরবর্তী সময় থেকে তাদের উন্নয়ন ঘটলেও কিন্তু তারা আসলে উন্নয়নের সেই পর্যায়ে নাই, বা সামহাও এই যে তাদের উন্নয়ন হচ্ছে না কেন, এটার সম্পর্কে এটা আলোচনা করতে গিয়ে আরেকটা কনসেপ্ট মাথায় আসছে আমার, সেটাও তোমাদেরকে বলি। আসলে অনেক জানা দরকার, কথা বুঝছো? না জানার অনেক বিপদ। তুমি যত বেশি জানবে তত তুমি কনফিডেন্ট হবে, ওকে। আচ্ছা, যাই হোক, আসো। এই এই টপিক্সের সাথে সম্পৃক্ত একটা টপিক্স আছে অউন্নয়ন। খেয়াল করো, উন্নয়ন, অনুন্নয়ন, অউন্নয়ন, ওকে। অউন্নয়ন, এই এখন এই অউন্নয়ন ধারণাটা নিয়ে আমরা 2-4টা কথা বলি। তোমরা নিশ্চয় ইতিহাসে পড়েছ, বিভিন্ন বইয়ে তোমরা পড়েছ যে 1971 সাল পরবর্তী সময় বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করলো, স্বাধীনতা লাভ করার পরবর্তীতে যখন বাংলাদেশে তোমার 72 সালে সরকার গঠন করলো, 72 সালে এসে তোমার সংবিধান হয়ে গেল, তখন আমাদের এই অঞ্চলে আমেরিকার আমেরিকার ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন একজন ব্যক্তি, যার নাম হলো কি হেনরি কিসিঞ্জার, ওকে। তোমরা হয়তো নামটা শুনেছো। এই হেনরি কিসিঞ্জার আমাদের এখানে ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন, আমেরিকার ইউএস এর রাষ্ট্রদূত ছিলেন। তখন হেনরি কিসিঞ্জার বাংলাদেশ সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন, এটা একেবারে খুব বেশি পরিমাণে মানে বিস্তৃত একটা ব্যাপার স্যাপার, এটা নিয়ে এখনো আলোচনা হয়, বিভিন্ন বই পুস্তকে এখনো লেখা হয়। তিনি বলেছিলেন যে
বাংলাদেশ হলো বাংলাদেশ ইজ এ বটমলেস বাস্কেট। বটমলেস বাস্কেট, খেয়াল করো, তলাবিহীন জুড়ি। বাংলাদেশকে তিনি তলাবিহীন জুড়ি বলে অভিহিত করেছিলেন। এই যে তলাবিহীন জুড়ি তিনি বাংলাদেশকে বলেছিলেন, এটা কেন? তিনি বাংলাদেশকে কি কারণে তলাবিহীন জুড়ি বলেছিলেন, বা বাংলাদেশ তলাবিহীন জুড়ি কেন? কারণ হলো যে তিনি বলেছিলেন যে বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত অবস্থা থেকে বের হইতেই পারবে না। বিধ্বস্ততার কারণে বাংলাদেশের এমন অবস্থা হয়েছে, বর্তমানে যদি বাংলাদেশে অহরহ সধন সম্পত্তি এনে, অর্থ সম্পদ এনেও যদি বাংলাদেশের উপরে ঢালা হয়, তারপরেও বাংলাদেশ যেমন আছে তেমনই থাকবে। বাংলাদেশ অর্থাৎ এটা দ্বারা উনি এটা বুঝেছেন যে এটাতে যতই ঢালবে এটার পোষাবে না। এই জন্য বলেছেন যে বটমলেস বাস্কেট, তলাবিহীন ঝুড়ি। একটা ঝুড়ি যেটার তলা নাই, সেটাতে তুমি উপর থেকে যতই কিছু দাও, এটার ভিতরে তো কিছু থাকবে না, তলা যেহেতু না, এটা তো নিচে দিয়ে পড়ে যাবে। তিনি বাংলাদেশকে এই জন্য এটার সাথে তুলনা করেছিলেন। তো বাংলাদেশের সেই অবস্থায় এখনো পৃথিবীর অহরহ রাষ্ট্র আছে। এখনো তোমার আমরা দেখি যে, একটু আগে বললাম যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের অনেক রাষ্ট্র এখনো দুর্ভিক্ষ পীড়িত, মঙ্গা পীড়িত অঞ্চল আছে। এ সকল অঞ্চলে যে সকল বিভিন্ন সাহায্য সংস্থা আছে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বা বিভিন্ন রাষ্ট্র, এ সকল অঞ্চলে কিন্তু তারা সাহায্য সহযোগিতা করছে, বাট তারপরেও তাদের কোনো উন্নয়ন ঘটছে না। এই যে তারপরেও তাদের কোনো উন্নয়ন ঘটছে না, এটার কি কারণ? এটার যে কারণ, এই কারণটাকে আলোচনা করতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা বা বিশ্ব ব্যবস্থা উন্নয়ন তাত্ত্বিকরা একটা নতুন কনসেপ্টের কথা বলেছেন। তারা সেটার নাম দিয়েছেন অউন্নয়ন। ওকে, অউন্নয়ন হলো এমন একটা ব্যবস্থা যেখানে কোনো একটা রাষ্ট্র, কোনো একটা সমাজ বা কোনো একটা দেশ আর উন্নত হবে না বলে ধরে নেওয়া হয়। মানে সেটা যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে, এটাতে যতই কিছু ঢালা হোক, যতই কিছু করা হোক, এটা আর উন্নয়ন ঘটবে না। এরকমভাবে যখন ধরে নেওয়া হয়, তখন সে অবস্থাটাকে বলা হয় অউন্নয়ন। তার মানে এটা যা আছে তা থাকবে, এটা নিচের দিকেও নামবে না, অর্থাৎ নেতিবাচক পরিবর্তন হবে না, ইতিবাচক পরিবর্তন হবে না, এটাকে বলা হয় অউন্নয়ন। ওকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। তোমরা মাঝে কমেন্ট টমেন্ট করে মাঝে মধ্যে জানাবে, না হয়তো আমি বুঝবো না। মাঝে মধ্যে কমেন্ট টমেন্ট করবে, নিজেদের উপস্থিতি জানান দিবে। যাই হোক, তাহলে আমরা উন্নয়ন, অনুন্নয়ন, অউন্নয়ন ইত্যাদি সম্পর্কে কথা বললাম। আমাদের এর পরবর্তীতে যে টপিক, সেটা হলো সামাজিক উন্নয়ন। সামাজিক উন্নয়ন বলতে আমরা কি বুঝি? ওকে, সামাজিক উন্নয়ন হলো, প্রথমত আমরা জানি সমাজ কি। সমাজ হলো সংঘবদ্ধ মানব গোষ্ঠী যখন কিছু উদ্দেশ্য সাধনের জন্য একত্রে বসবাস করে, তখন তাকে আমরা সমাজ বলি। তাহলে এই সমাজে একত্রে বসবাস করতে গেলে পরস্পর সহমর্মিতা, সহধর্মিতার প্রয়োজন, কারণ ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ একাকী বসবাস করতে পারে না। সামাজিক উন্নয়নের মূল কথা হলো এটা। পারস্পরিক সৌহার্দ্য এবং সহযোগিতার মাধ্যমে সমাজ জীবনকে ভারসাম্যপূর্ণভাবে সকল ধরনের কলুষতা মুক্ত রেখে যদি তোমার সমাজ পরিচালনা করা যায়, তখন সেটাকে বলা হয় যে সামাজিক উন্নয়ন। আর সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের যেই ব্যবস্থা আছে, রাষ্ট্রীয় ব্যবস্থা ইত্যাদি, কেউ অনেকে দায়ী করেন। তারপরে সামাজিক উন্নয়ন সম্পর্কে তোমাদেরকে একটা সংজ্ঞা বলি আমি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে সামাজিক উন্নয়ন হলো সেই সামাজিক ব্যবস্থা। সামাজিক উন্নয়ন হলো সামাজিক উন্নয়ন হলো সেই সময়, হ্যাঁ ঠিক আছে, এই যে তোমরা কমেন্ট করতেছ, বুঝলাম বা ঠিক আছে ক্লিয়ার, তাহলে এটা করলে আমি বুঝবো যে তুমি ক্লিয়ারটি বুঝছো, তাহলে সামনের দিকে আগাইতে আমার সুবিধা হবে। এই কারণে কথা শোনার ফাঁকে ফাঁকে একটু কমেন্ট করে জানাবে, বা তোমরা এমনকি নিজেদের উপস্থিতিও জানান দিবা। ওকে, যাই হোক, ওকে, সামাজিক উন্নয়ন হলো এমন এক সামাজিক অবস্থা যেটা জনগণের নিকট কাঙ্ক্ষিত। সামাজিক উন্নয়ন হলো এমন এক সামাজিক ব্যবস্থা যেটা জনগণের নিকট কাঙ্ক্ষিত। খেয়াল করো, মানে জনগণ যেটা চায়। হ্যাঁ, ওকে। যেমন ধরো, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, আমাদের সমাজ নিয়ে আমরা কয়জন সন্তুষ্ট? আমাদের সামাজিক ব্যবস্থা নিয়ে তুমি কি আমাদের সামাজিক ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট? আমি কি আমাদের সামাজিক ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট? তোমাকে কোথাও গেলে দেখা গেছে তোমার আমার পাওয়ার নেই, যার পাওয়ার আছে সে তোমাকে ডিঙ্গাইয়ে তার কাজ আগে করে নিয়ে যায়, কিন্তু আমরা লাইনে দাঁড়াই থাকতে হয়। তাহলে এই যে আমাদের সমাজে এগুলো ঢুকে গেছে, আমাদের অহরহ দুর্নীতি চলে, হ্যাঁ, অহরহ স্বজন প্রীতি চলে। কথা বুঝতে পেরেছ? আরেকজনের আরেকজনের সম্পদ নীতি বিবর্জিত ভাবে আরেকজন নষ্ট করছে।
ঠিক আছে? তাহলে এই যে এই জাতীয় সমাজের ভিতরে এই সকল ব্যবস্থাগুলো পড়ে আছে, এটা নিয়ে দেখা গেছে যে হয়তো আমরা পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করতে পারি না। তখন যখন আমরা সন্তুষ্টি অর্জন করতে পারি না, তখন আমরা কি করি? তখন আমরা অন্য দেশের সাথে তুলনা করি। হ্যাঁ, দেখবা আমাদের সমাজে আমরা নিজেরাও, তোমরা বা যারা আছে সবাই কথায় কথায় ইউরোপ আমেরিকান সোসাইটির সাথে তুলনা করে, বা সেখানে এই ব্যবস্থা এই ব্যবস্থা। আমাদের এখানে দেখবা যে সব দিকে প্রবলেম, মানুষ ডাক্তারের বদনাম করে, টিচারের বদনাম করে, রাজনীতিবিদের বদনাম করে। তার মানে এই যে মানুষ যে বিষোদাগার করে, এটা কেন করে? কারণ হলো আমাদের সামাজিক ব্যবস্থা নিয়ে মানুষ কি নয়, সন্তুষ্ট নয়। তখন এজন্য সামাজিক উন্নয়ন হলো কি? সামাজিক উন্নয়ন হলো উন্নয়নের সেই প্রক্রিয়া যেখানে যুগের সাথে তাল মিলিয়ে, তার মানে সময় উপযোগিতা, যুগের সাথে তাল মিলিয়ে যদি সমাজ ব্যবস্থা মানুষের কাঙ্ক্ষিত হয়, যুগের সাথে তাল মিলিয়ে যদি সমাজ ব্যবস্থা মানুষের কাঙ্ক্ষিত অবস্থায় হয়, তখন সেটাকে বলা হয় সামাজিক উন্নয়ন। আসো একটা সংজ্ঞা পড়ি। এখানে কার সঙ্গে আমরা পড়বো? এই যে দেখো, জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রুস গালি, জাতিসংঘের সাবেক মহাসচিব, তোমরা জানো ঘানার একজন কূটনীতিক ছিলেন বুট্রুস গালি। ওকে, তিনি জাতিসংঘের সাবেক মহাসচিব ছিলেন। যাই হোক, জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রুস গালি তিনি বলেছেন, সামাজিক উন্নয়ন হলো জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতিতে স্থায়ী রূপান্তরের জন্য জনগণের সামগ্রিক প্রয়োজন পূরণের লক্ষ্যে তাদের সার্বিক দিকের যে উন্নয়ন, তাকে সামাজিক উন্নয়ন বলে। তাহলে খেয়াল করো, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশীয় অবস্থার সাথে আন্তর্জাতিক অবস্থার মিল রেখে, যেটার কথা আমি বললাম যে সময় উপযোগিতা, সময় কি চাচ্ছে সেটা বুঝতে হবে। ওকে, এই সকল দিকে খেয়াল রেখে জনগণের সার্বিক দিকের যে উন্নয়ন, সেটাকে বলা হয় সামাজিক উন্নয়ন। কথা বুঝতে পেরেছো নিশ্চয়? এরপর আমরা এর পরবর্তী টপিকে চলে যাচ্ছি, অর্থনৈতিক উন্নয়ন। তোমরা কিছু না বুঝলে এখনই কমেন্ট করে জানাবে, অথবা পরে এই ভিডিওটার নিচে কমেন্ট করবে, তাহলে আমি দেখলে যদি সম্ভব হয় আমি অ্যান্সার করব। তারপরে অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়নে দেখো, অর্থনৈতিক উন্নয়ন বলতে আমরা কি বুঝি? বেসিক্যালি আমাদের সমাজে আমরা অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বুঝি, তোমাদের কি মনে হয়? এই যে দেখো, অনলাইন ক্লাসের কি সীমাবদ্ধতা। হ্যাঁ, এখন অর্থনৈতিক উন্নয়ন আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাইতেছি, বাট তোমাদেরকে না দেখার কারণে বা বোঝার কারণে জিজ্ঞেস করতে পারতেছি না। এখন ক্লাস হইলে বলতাম, দেখি তুমি বলো অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বুঝি, বাট এখানে তো সেটা পারতেছি না। এই জন্যই বলি যে তোমরা যখন কোনো কিছু বলবো বা কোনো তোমাদের প্রশ্ন থাকবে, তোমরা কমেন্ট করবে। ওকে, যাই হোক, অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন হলো কি? অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন বলতে আমরা মূলত কি বুঝি? আমরা বুঝি যে অর্থনৈতিকভাবে কে ফুলে ফেঁপে উঠাকে অর্থনৈতিক উন্নয়ন বলে, তাই না? আমরা তো অর্থনৈতিক উন্নয়ন বলতে শুধু এটাই বুঝি। হ্যাঁ, কিন্তু সে অর্থটা সে কিভাবে উপার্জন করলো, সেটা আমরা কখনোই চিন্তা করি না। যেমন আমাদের এখানে তুমি দেখো যে এরকম অনেক লোক দেখা যায়, এটা আসলে ধরো এই একটা লাইভ ক্লাসে কতটুকু বলা উচিত না উচিত আমি জানি না। সে চাকরি করে ধরো 15-20 হাজার টাকা দামের, হ্যাঁ, কিন্তু সে যেখানে বাসায় থাকে বাসা ভাড়াই দেয় মাসে 22-23 হাজার টাকা, তাই না? সে, এখন মনে করো যে লোক 15-20 হাজার টাকা তোমার চাকরি করে, সে যে বাসা থাকে ওই বাসা ভাড়ায় যদি 22 হাজার টাকা দেয়, তো কেমনে কেমনে সম্ভব? হ্যাঁ, মানে এই যে ব্যাপারগুলো, এখন আমাদের তো এ সকল আসলে অনেকগুলো ব্যাপার আমরা কি বলবো। যাই হোক, সাধারণ দৃষ্টিতে মূলত খেয়াল করো, সাধারণ দৃষ্টিতে অর্থনৈতিক উন্নয়ন হলো সকল উন্নয়নের ভিত্তি। কারণ অর্থকে বলা হয় সভ্যতার, যেমন বিদ্যুৎকে সভ্যতার চালিকা শক্তি বলে, আর সেই চালিকা বিদ্যুৎ যে শক্তি, সভ্যতার চালিকা শক্তি, আর সেই চালিকা শক্তি মূল কাজ করে কে? অর্থ। যদি মানুষের অর্থ না থাকে, যদি অর্থ না থাকে মানুষের, তাহলে মানুষের পক্ষে কখনোই অন্যান্য উন্নয়ন কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। ওকে, তাহলে অন্যান্য উন্নয়ন সামনের দিকে, যেহেতু উন্নয়নকে পরিচালনা করার জন্য, যেই কোনো ধরনের উন্নয়ন কার্যক্রমকে পরিচালনা করার জন্য, সেটা হোক অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক উন্নয়ন, রাজনৈতিক উন্নয়ন, অন্যান্য মানব উন্নয়ন ইত্যাদি, যেই কোনো উন্নয়ন কার্যক্রমকে পরিচালনা করার জন্য দরকার হলো অর্থ। ওকে, আর সেই অর্থ যখন আমাদের অর্থনৈতিক যেই প্রক্রিয়া বা কোনো দেশের অর্থনৈতিক যেই সিস্টেম, সেই অর্থনৈতিক প্রক্রিয়া বা সিস্টেম যখন ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি অর্জিত হইতে থাকে, ধীরে ধীরে প্রবৃদ্ধি অর্জিত হইতে থাকে, তখন সেটাকে বলা হয় অর্থনৈতিক উন্নয়ন। এখন সেই অর্থনৈতিক উন্নয়নটা হইতে হবে কিভাবে? এটা চুরি চামারি করলে তো হবে না, কারণ চুরি করে তুমি যেটা করবে সেটা তো ব্ল্যাক মানি, সেটা তো হিসাবে দেখানো যাবে না,
ওকে, তো এই জন্য এটা সেগুলো করা যাবে না। এটা হলো যে বেশি বেশি মানুষকে বেশি পরিশ্রমী হইতে হবে, বেশি কাজ করতে হবে, বেশি ধরো যে যে দিকের তার কাজ সে দায়িত্বশীলভাবে করতে হবে। ওকে, তারপরে তোমার এছাড়া অর্থনৈতিক উন্নয়নের আরেকটা পরিবর্তন আমরা যেটা বলবো সেটা হলো দীর্ঘদিন ধরে কোনো দেশে যে আয় ব্যয়ের যেই ব্যবধান, আয় ব্যয়ের যেই প্রবৃদ্ধি, হ্যাঁ, তোমরা নিশ্চয়ই দেখবে আমাদের বাংলাদেশে সেই 2008 সাল থেকে, এখন অবশ্য একটু কমে আসছে, 2008 সাল থেকে আমাদের বাংলাদেশে প্রায় তোমার 6%-এর মতো প্রতি বছর প্রবৃদ্ধি ছিল। কথা বুঝতে পেরেছো? তাহলে এই যে এটা একটা বিশাল ব্যাপার, বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রের জন্য অর্থনৈতিকভাবে এই প্রবৃদ্ধিটা থাকা এটা একটা বিশাল ব্যাপার। ওকে, তাহলে অর্থনৈতিক উন্নয়ন বলতে আমরা বুঝবো উন্নয়নের সেই ধারাকে যেখানে ধারাবাহিকভাবে সময়ের ব্যবধানে কোনো দেশের অর্থনৈতিক পদ্ধতি বা অর্থনৈতিক সিস্টেম ধীরে 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 উন্নয়নের দিকে ধাবিত হয় বা ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন ঘটে অর্থনৈতিক পদ্ধতিতে, অর্থনৈতিক অবস্থায়, ব্যবস্থায়। তখন অর্থনৈতিক সেই ব্যাপারটাকে কোনো সমাজের জন্য বা কোনো রাষ্ট্রের জন্য আমরা বলবো অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়ন নিয়ে মার্ক্সবাদীরা সবচেয়ে বেশি আলোচনা করেছেন, কারণ হলো যে মার্ক্স যেহেতু অর্থকে কেন্দ্র করেই তিনি সমাজ ব্যবস্থা হইতে শুরু করে সকল কিছু আলোচনা করেছেন, এই কারণে মার্ক্সবাদীরা অর্থনৈতিক বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করেছেন। যাই হোক, তোমরা আরও ক্লিয়ারলি গভীরভাবে যদি পড়ে নিতে চাও আরও ভালো করে পড়ে নিবা। আর এরপরে যদি কথাটা কেউ না বুঝে থাকো কমেন্টে জানাও, আমি প্রয়োজনে আরেকবার সংজ্ঞাটা বলবো। আমাদের পরবর্তী টপিক হলো রাজনৈতিক উন্নয়ন। আমরা পরবর্তী যে টপিকসে যাব সেটা হলো রাজনৈতিক উন্নয়ন। আচ্ছা, অর্থনৈতিক উন্নয়নের এখানে একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা ভালো, তোমাদেরকে সংজ্ঞাটা বলি, তাহলে পরে কাজে লাগলে তুমি নিতে পারবে। অধ্যাপক জিএস মেইর এবং অধ্যাপক আর ই বল্ডুইনের মতে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা একটি অর্থনীতির প্রকৃত জাতীয় আয় দীর্ঘ সময়কাল ব্যাপী বৃদ্ধি পায়। একটু আগে তোমাদেরকে আমি এই কথাটাই বললাম যে কোনো অর্থনৈতিক ব্যবস্থায় যদি প্রবৃদ্ধি দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে ইতিবাচক দিকে পরিবর্তিত হতে থাকে তখন সেই ব্যবস্থাকে অর্থনৈতিক উন্নয়ন বলে। ওকে, যাই হোক, আমরা রাজনৈতিক উন্নয়নে চলে যাই। রাজনৈতিক উন্নয়নে ব্যাপার হলো যে রাজনৈতিক উন্নয়নের মূল ব্যাপার হলো যে রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক যোগাযোগ, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক যোগাযোগ। তুমি খেয়াল করো আমাদের আমাদের দেখো আমাদের কিন্তু রাজনৈতিক যোগাযোগ ভালো না, স্ট্রং না। এই যে রাজনৈতিক যোগাযোগ আমাদের স্ট্রং না, এটার কারণ কি? এটার কারণ হলো এটার কারণ হলো আমরা আমাদের শাসকদের থেকে, যারা প্রশাসনিকভাবে বা রাজনৈতিক কর্তৃপক্ষ আছেন, আমরা আমাদের রাজনৈতিক কর্তৃপক্ষদের থেকে অনেক দূরে অবস্থান করি, অনেক দূরে অবস্থান করি আমরা আমাদের রাজনৈতিক কর্তৃপক্ষদের থেকে, যার ফলশ্রুতিতে হয় কি আমাদের রাজনৈতিক যোগাযোগ ভালো না। তার মানে আমরা কোনো কিছু চাইলেই যে নিজের মনোভাব সে প্রকাশ করব এবং সেই অনুযায়ী যে কোনো একটা কাজ হবে সেটা আসলে খুব একটা রেয়ার। ওকে, তারপরে রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আরেকটা যেটা বললাম যে রাজনৈতিক কি বললাম, অংশগ্রহণ। রাজনৈতিক অংশগ্রহণ, তোমরা এখন দেখো কোনো একটা নির্বাচন হচ্ছে, নির্বাচনে ধরো কোনো একটা এলাকায় বা কোনো একটা ভোট কেন্দ্রে সেখানে মনে করো 2000 ভোটারের ইয়ে আছে, 2000 ভোটারের লিস্ট আছে, 2000 মানুষ সেখানে ভোট দিবে। কিন্তু যখন নির্বাচন হয়, খেয়াল করো, যখন নির্বাচন হয় ভোটের দিন তোমরা দেখো কি হয়, তোমরা নিজেরাই বলো ভোটের দিন কি হয়, 2000-এর মধ্যে কয়টা ভোট পড়ে বা কি? তাহলে এই যে আমাদের রাজনৈতিক অংশগ্রহণ নাই, হ্যাঁ, এই রাজনৈতিক অংশগ্রহণ না থাকা, রাজনৈতিক যোগাযোগ না থাকা, এই সকল ব্যাপারগুলো কিন্তু সমস্যা। এই সকল ব্যাপারগুলো রাজনৈতিক উন্নয়নের পরিপূরক না, বরঞ্চ এই সকল ব্যাপারগুলো রাজনৈতিক উন্নয়নের পরিপন্থী। মূলত রাজনৈতিক উন্নয়ন বলতে আমরা বুঝবো যে রাজনৈতিক উন্নয়ন হয় ওই সকল রাজনৈতিক উন্নয়ন তখনই ঘটে বা রাজনৈতিক উন্নয়ন তখনই ঘটবে বলে কি একটা কমেন্ট লিখছে কে ছেলে, শেখ দেলোয়ার। আচ্ছা, যাই হোক, খেয়াল করো, তাহলে রাজনৈতিক উন্নয়ন হলো ওই রকম রাজনৈতিক প্রক্রিয়া যেখানে কোনো সমাজে কোনো রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক যোগাযোগ থাকবে, তৃণমূলের সাথে একেবারে কেন্দ্র পর্যন্ত রাজনৈতিক যোগাযোগ ক্লিয়ার থাকবে। ওকে, তারপরে তোমার রাজনৈতিক অংশগ্রহণ থাকবে, তখন সেখানে রাজনৈতিক উন্নয়ন হচ্ছে বা ঘটছে বলে মনে করা হয়। যে সকল রাজনৈতিক ব্যবস্থাগুলো গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় প্রচলিত আছে,
তোমরা নিশ্চয়ই জানো যে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, ওকে, এই জাতীয় যেসব বা ইসলামী অর্থব্যবস্থা আছে মধ্যপ্রাচ্যের কিছু দেশে, তাহলে এই জাতীয় যে সকল রাজনৈতিক ব্যবস্থাগুলো আছে, যে সকল রাজনৈতিক ব্যবস্থাগুলো পৃথিবীতে প্রচলিত আছে, তোমার রাষ্ট্রবিজ্ঞানী লিপসেট সহ আরও অন্যান্য তার সাথে যে সকল তার গবেষণা স্কুলের আছেন, সহকর্মীরা আছেন, ওকে, তারা তারা মনে করে কি, তারা সবাই মনে করে যে সবচেয়ে সর্বোত্তম ব্যবস্থা হলো গণতন্ত্র। কথা বুঝতে পেরেছো? এখন বাস্তবিক অর্থে সেটা আসলে কতটুকু সত্য মিথ্যা আমরা জানি না, তবে আমরা রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে এখানে অ্যালমন্ড একটি তুলনামূলক রাজনৈতিক রিসার্চ কমিটি করেছেন। তো অধ্যাপক অ্যালমন্ড তার সেই কমিটির মতে রাজনীতি বলতে কি বুঝেছে, রাজনৈতিক উন্নয়ন বলতে আমরা যা সেটা বলি, তাহলে আমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাব। খেয়াল করো, তার কমিটি রাজনৈতিক উন্নয়ন বলতে বলছে যে রাজনৈতিক উন্নয়ন হচ্ছে কোনো রাজনৈতিক ব্যবস্থার কাঠামোগত পৃথকীকরণ, ক্ষমতার প্রয়োজনীয়তা একত্রীকরণ, সাড়া প্রদানকারী খাপ খাওয়ানো দক্ষতার এক নিরবচ্ছিন্ন পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার প্রক্রিয়া বিশেষ। তার মানে আমি তোমাদেরকে যেটা বলেছি যে ব্যক্তিকে অংশগ্রহণ করতে হবে রাজনৈতিক প্রক্রিয়ায়, ওকে, ব্যক্তি যেন অংশগ্রহণ করার সুযোগ থাকে, কোনো মানুষ যেন রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ থাকে, তারপরে সে যেন রাজনৈতিক যোগাযোগ করতে পারে, ওকে, রাজনৈতিক অংশগ্রহণ যেন সঠিকভাবে হয় এবং রাজনৈতিকভাবে কোনো হেনস্থার ঘটনা যেন কখনো না ঘটে। এই জাতীয় টোটাল যে একটা সিস্টেম, একটা সুশোভিত সিস্টেম, যেরকম রাজনৈতিক পদ্ধতি মানুষ আশা করে, সেই রাজনৈতিক পদ্ধতিটাই হলো রাজনৈতিক উন্নয়ন। তাহলে তোমরা বইয়ে আছে আবার ভালো করে পড়ে নিবে আর ভিডিও পজ করে বা প্রয়োজন পরে খেয়াল করবে। আমাদের লাস্ট টপিকস অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে, খুব বেশিক্ষণ থাকা উচিত না, তাহলে হয়তো তোমাদের বোর্ডম চলে আসতে পারে। যাকে আমাদের লাস্ট টপিক সম্বন্ধে আমরা কিছু কথা বলে এরপর শেষ। খেয়াল করো, ট্যাক্সই উন্নয়ন। আমাদের লাস্ট টপিক ছিল ট্যাক্সই উন্নয়ন কি? ট্যাক্সই উন্নয়নের যদি আমরা সংজ্ঞা বলি, তাহলে ট্যাক্সই উন্নয়ন বলতে আমরা কি বুঝবো? ট্যাক্সই উন্নয়ন হলো, কই এখানে সংজ্ঞা টঙ্গা দেয় নাই, এই যে দিছে, খেয়াল করো, IUCN, ওকে, আইইউসিএন হলো ইউএন এর একটা শাখা প্রতিষ্ঠান। IUCN এর মতে ট্যাক্সই উন্নয়ন হলো, খেয়াল করো, ট্যাক্সই উন্নয়ন হলো উন্নয়নের এমন একটি প্রক্রিয়া যা পরিবেশের উপর কোনো হুমকি বা ক্ষতিকর প্রভাব ছাড়াই উন্নয়ন সাধন করে এবং এই উন্নয়ন হয় দীর্ঘস্থায়ী। আমরা শব্দটা থেকেই খেয়াল করি, আমাদের শব্দটা ট্যাক্সই আমরা কোনটাকে বলি? যেটা দীর্ঘদিন টিকে থাকার মতো, আমরা সেটাকে বলি ট্যাক্সই। তাইলে এই যে ট্যাক্সই উন্নয়ন হলো উন্নয়নের এমন একটা প্রক্রিয়া যেটাকে গ্রিন ডেভেলপমেন্টও বলা হয়, সবুজ উন্নয়ন। কারণ হলো এটা আমাদের পরিবেশের কোনো ক্ষতি করবে না, এই উন্নয়নটা পরিবেশের ক্ষতি করবে না এবং এটা দীর্ঘস্থায়ী হবে, তখন সেটাকে বলা হয় ট্যাক্সই উন্নয়ন। ট্যাক্সই উন্নয়ন হলো উন্নয়নের এমন একটি অবস্থা যেখানে পরিবেশের বা কোনো ক্ষতি না করে মূলত সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, অবকাঠামোগতভাবে কোনো সমাজ উন্নতির দিকে ধাবিত হবে বা ইতিবাচক পরিবর্তন ঘটবে এবং সেই উন্নয়নটা দীর্ঘস্থায়ী হবে, তখন সেটাকে বলা হয় ট্যাক্সই উন্নয়ন। এই ট্যাক্সই উন্নয়ন ধারণার উপর ভিত্তি করে তোমরা নিশ্চয়ই জানো MDG, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, ওকে, এই MDG 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত MDGর মেয়াদ ছিল। কিন্তু MDGর যে সকল লক্ষ্যমাত্রা ছিল, 8টা প্রধান লক্ষ্য ছিল, এই MDGর টোটাল লক্ষ্যগুলো এটা ছিল অনুন্নত এবং উন্নয়নশীল দেশের জন্য। টোটাল লক্ষ্যগুলো সকল দেশ অর্জন করতে পারে নাই। তখন 2012 সালের দিকে আবার বিশ্ব নেতৃবৃন্দ এই কি করা যায়, হ্যাঁ, এই উদ্দেশ্যে আবার আমেরিকার নিউ ইয়র্ক শহরে মিটিংয়ে বসে। তখন তারা সেখানে সিদ্ধান্ত নেয় যে MDGর মতো আরেকটা উন্নয়ন লক্ষ্যমাত্রা তারা নির্দিষ্ট করে, সেটার নাম দেয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা SDG, আর বাংলায় হলো সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা। এটাতে 17টা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এবং এটাতে তোমার 117টা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় আর 169টি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়। এই 17টা লক্ষ্যমাত্রার মধ্যে ধরো আছে প্রাথমিক শিক্ষা, নারী উন্নয়ন, পরিবেশ উন্নয়ন, তার সামাজিক উন্নয়ন, ঠিক আছে, তারপর কারিগরি শিক্ষা, ওকে, তারপরে তোমার মৌলিক অধিকার নিশ্চিতকরণ, এই জাতীয় যে সকল লক্ষ্যগুলো আছে, এরকম টোটাল 17টা ছিল লক্ষ্যমাত্রা। আর সেই লক্ষ্যমাত্রাগুলোর উপর ভিত্তি করে নির্দিষ্ট লক্ষ্য অর্জন করবে 169টা। এই SDGর মেয়াদ হলো
2016 সাল থেকে 2030, তার মানে এখন এসডিজির মেয়াদ চলছে 2016 থেকে 2030। আর এমডিজি আর এসডিজির মূল পার্থক্য যেটা, এমডিজি ছিল শুধুমাত্র উন্নত অনুন্নত দেশসমূহের জন্য, আর এসডিজি সকল দেশের জন্য, গোটা পৃথিবীর জন্য। কথা বুঝতে পেরেছো? এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার উপর ভিত্তি করে এই এসডিজি, টেকসই উন্নয়নের উপর ভিত্তি করে এই এসডিজি প্রণীত হয়েছে এবং এখনও এসডিজি চলছে। সকল দেশ এসডিজির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের বাংলাদেশও SDG 4, তোমরা বিভিন্ন জায়গায় লেখা দেখবা যে SDG 4। হ্যাঁ, এই SDG 4 অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। SDG 4 হলো শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জন। আমাদের গভর্নমেন্ট শিক্ষাক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য SDG 4 এর কাজ করতেছে এবং SDG 4 নিয়ে বিভিন্ন মিটিং টিটিং হয় বিভিন্ন জায়গায়। আমাদের নোয়াখালীতেও কয়েকবার হয়েছে, তোমরা হয়তো খেয়াল করলে দেখে থাকবে। যাই হোক, এই ছিল আমাদের আজকের মতো টপিকস। আমরা নেক্সট টাইম এর পরবর্তী টপিকস থেকে পড়ব। আমি আশা করি তোমরা ক্লাসে উপকৃত হয়েছো এবং তোমরা আশা করি এই টপিকসগুলো ভালো করে শুনবে, পড়বে। পড়ার সময় আরও ভালো করে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা নেক্সট আবার কখন ক্লাসে আসবো, অনলাইন ক্লাসে আবার কখন আসবো সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিব। সবাই ভালো থাকবে, আমার জন্য সবাই দোয়া করবে। আমাকে অ্যালার্জি খুব ডিস্টার্ব করতেছে। সবাই তাহলে সুস্থ থাকো, যার যার বাসায় থাকো। মোটামুটিভাবে বিশ্বের এই মহামারীটা চলে যাক, আবার ইনশাআল্লাহ পরস্পরের সাথে দেখা হবে আমাদের। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আমরা পরবর্তী ক্লাসের কথা আমি তোমাদেরকে গ্রুপে জানিয়ে দিব। আল্লাহ হাফিজ।